বিএনপি সরকারের মদতে দেশে জঙ্গি প্রশিক্ষণ চলছে এমন সংবেদনশীল ক্যাপশনে একটি ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয় প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি যখন বিভ্রান্তি ছড়াচ্ছে তখন ফ্যাক্ট চেকে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, আফগানিস্তানের। ওদিকে উত্তেজনা আরো বাড়ে যখন পর্তুগালের একটি ভিডিওকে লন্ডনে হাসনাত আবদুল্লাহর উপর ডিম নিক্ষেপের দাবিতে ছড়িয়ে দেওয়া হয়। দিন শেষে দেখা যায় মেট্রো রেলের নিচে থেকে অবৈধভাবে মাটি কাটার একটি মিথ্যা দাবিকে ঘিরেও ছড়ানো হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বিএনপি সরকারকে জড়িয়ে জঙ্গি প্রশিক্ষণের মতো সংবেদনশীল বিষয় একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তেই দাবিটিকে ঘিরে বিভ্রান্তি তৈরি হলে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে উঠে আসে এক ভিন্ন চিত্র। ভিডিওটি বাংলাদেশের নয় বরং আফগানিস্তানের। এটি 2015 সালে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত আফগানিস্তানের ISIL ও তালেবান নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্রের অংশ। ইউটিউব ও আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওদিকে পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের পাশে মাটি কাটার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়। অনুমোদন ছাড়াই মেট্রো রেলের পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি ঢাকার কমলাপুর এলাকার এবং সেখানে নির্মাণাধীন মেট্রো স্টেশনের গ্রেড বিম নির্মাণ কাজের অংশ হিসেবে মাটি কাটা হয়েছে। মেট্রো রেলের নিচ থেকে অবৈধভাবে মাটি কাটার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। আবার লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে আবারও ডিম নিক্ষেপের শিকার হতে দেখা গেছে। এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় তীব্র সমালোচনা। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি লন্ডনের নয় এবং এতে থাকা ব্যক্তি হাসনাত আবদুল্লাহও নন। মূলত এটি পর্তুগালের লিসবনে এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার ভিডিও, যা গত 23 মে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের পোস্টে প্রকাশিত হয়েছিল। একাধিক প্রতিবেদন সহ একাধিক সূত্রে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি পর্তুগালে সংগঠিত হয়েছিল। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বাংলাদেশে ইয়ামাহা শোরুমে ডাকাতি ও একজনকে কুপিয়ে হত্যার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের বিহারের দ্বারভাঙায় গত 12 জুন সংঘটিত একটি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। ব্যারিস্টার মুস্তাসিম তানজির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, বর্তমানে যে ধরনের গুজব এবং অপতথ্য আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখছি, সেটিকে যদি আমরা এখন গত 3 মাসেরটা যদি একটু সারাংশ করে বলি, সবচেয়ে বেশি আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে গুজব দেখি। এছাড়াও মানুষের মতামতের একটা ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা পরিকল্পিতভাবে করার একটি প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি। কারণ একই ধরনের ভুয়া তথ্য বা ভুল তথ্য 1 থেকে 1,500 10,000 অ্যাকাউন্ট থেকেও একাধারে ছড়ানো হয়, যাতে বোঝাই যায় এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এটি নিয়ে প্রথমে আপনার মতামত জানতে চাই এবং জানতে চাই আইন আসলে বিষয়গুলো নিয়ে কি বলে। জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের বর্তমানে এই জাতীয় কাজের জন্য যে আইনটি বর্তমানে সবচাইতে বেশি প্রযোজ্য, সেটি হচ্ছে পেনাল কোড 1860 বা দণ্ডবিধি 1860, যেটি 1860 সালে প্রণীত ব্রিটিশ আমলের একটি আইন। তার 499 থেকে 502 ধারার মধ্যে এই সংক্রান্ত বিভিন্ন মানহানি, অপপ্রচার এবং এই সংক্রান্ত শাস্তির বিধানগুলি উল্লেখ করা আছে। এই প্রসঙ্গে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য, সেটি হচ্ছে অনেকেই মনে করে থাকেন যে আমাদের বর্তমানে দেশে যে আইনটি রয়েছে সাইবার সুরক্ষা আইন, যেটি অতীতের ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইন, ওই আইনগুলিকে প্রতিস্থাপিত করে নতুন বলবৎ হয়েছে, সেই আইনের মাধ্যমে কোনো প্রতিকার পাওয়া যায় কিনা। এর উত্তর হচ্ছে যে এই বিষয়টি ইন্টারিম গভর্নমেন্টের যিনি ল অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল সাহেব এবং
ওনার সঙ্গে যিনি ছিলেন ফাইজ তাইয়েব আহমেদ, ওনারা আগেই পরিষ্কার করেছেন এবং আমরাও আইন পড়ে দেখেছি যে সাইবার সুরক্ষা আইনে আসলে এই জাতীয় অপতথ্য কিংবা মানহানির জন্য এই কোন রকম শাস্তির বিধান ওনারা ইচ্ছা করেই রাখেননি। যদিও বর্তমান সরকার বলছেন যে এই জন্য এই আইনটি বর্তমানে সাইবার সুরক্ষা আইনটি সংশোধন করা হবে। এজন্য আমাদের যে প্রাইমারি রিলিফ বা প্রতিকার সেটি আমরা পেতে পারি দণ্ডবিধি আইন 1860 এর মাধ্যমে। আমরা এই যে আইনের কথা আপনি যখন বললেন, একটি পুরনো আইন বা একটা এমন সময়কার আইন যে সময় এখনকার প্রযুক্তি বা এখনকার তথ্য নির্ভর যে কার্যক্রম সেটি তখন ছিল না, তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা এই আইনকে কার্যকর জায়গায় আনতে চাই, তাহলে কি ধরনের পরিবর্তন বা সংস্কার আসলে প্রয়োজন বলে মনে করেন? কারণ এখন যে পরিমাণ গুজব আমরা দেখছি, অর্থাৎ আমার নিজের স্মার্টফোনেই এআই যে প্রযুক্তি রয়েছে, আমি চাইলেই যে কাউকে নিয়ে যে কোনো ধরনের ছবি বা ভিডিও তৈরি করতে পারি। এই যখন পরিস্থিতি, প্রযুক্তি যখন সবার হাতে, তখন তো আসলে আপনি কি মনে করেন আইনটাকে নিয়ে আসলে আরো সংস্কার বা একটু পরিমার্জন করা প্রয়োজন? জি, অবশ্যই আইন পরিমার্জন করা প্রয়োজন, কিন্তু মানে এই আইনটি পরিমার্জন না করার পেছনে এবং সাইবার সুরক্ষা আইনে এটি অন্তর্ভুক্ত না করার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যে যুক্তি দেখিয়েছিলেন সেটি হচ্ছে যে এই আইনটির অতিরিক্ত এই সাইবার লয়ের অতিরিক্ত অপব্যবহার হচ্ছিল এবং প্রচুর ভুয়া মামলা হচ্ছিল, এজন্য ওনারা পেনাল করে আবার ফিরে এসেছেন। কিন্তু আসলে এটি সংস্কার করা প্রয়োজন, যদিও কাজ চালানোর মতো মানে মূল ব্যবস্থা বা মৌলিক ব্যবস্থা কিন্তু দণ্ডবিধির মধ্যে রয়েছে। তবে এটি ঠিক যে এটি অবশ্যই সংস্কার করা প্রয়োজন, কিন্তু তার চাইতেও অনেক বেশি জরুরি প্রয়োজন হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেক ভিডিও এবং আসল ভিডিও ডিফারেন্সিয়েট করা, মেইন স্ট্রিম মিডিয়া থেকে নিউজ কালেক্ট করে আসল এবং নকল খবরের ফারাক ধরতে পারা, এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং আমাদের পাঠ্যক্রমে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই জিনিসগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত করা, অন্তত সংক্ষিপ্ত আকারে হলেও এটি খুবই জরুরি। না হলে শুধুমাত্র আইনের মাধ্যমে এটি মোকাবেলা করা সার্বিকভাবে সম্ভব হবে না। আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত, কারণ আমরা যদি কিছুদিন আগেই আমরা এই জাপানের একটি ডকুমেন্টারি পড়ছিলাম, সেখানেও তারা ভুল তথ্য বা ফেক নিউজ নিয়ে তারা একটি পদক্ষেপ নিয়েছিল। তারা মূলত যেটি করেছিল সেটি ছিল তারা যুব সমাজকে বোঝানোর জন্য বা এই বিষয়ে জানানোর জন্য তারা শিক্ষা ব্যবস্থায় সেটিকে নিয়ে এসেছিল যে কোনটা আসলে আসল তথ্য এবং নকল তথ্য বা কোনো একটি তথ্য পেলে সেটিকে কীভাবে যাচাই বা বাছাই করতে হয়। এছাড়াও তারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা বয়স্ক নাগরিক রয়েছেন, তাদের জন্য মিডিয়া, বেসরকারি এবং সরকারি 3 সংস্থা মিলে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল, যাতে একজন সাধারণ মানুষ কোনো একটি তথ্য পেলে যাতে যাচাই করতে পারেন যে সেটি ঠিক না বেঠিক, সেই জায়গাগুলো নিয়ে। এরকম কোনো পদ্ধতি কি আসলে আমরা ব্যবহার করতে পারি? কারণ আইনের যে জায়গা আমরা এখন দেখছি, অথবা আমি বলতে চাচ্ছি গুজবের যে পরিমাণ ব্যাপ্তি আমরা এখন দেখতে পাচ্ছি, আসলে একজন মানুষকে তো নিজে থেকে ফ্যাক্ট চেক করা জানা উচিত, কি বলেন? জি, অবশ্যই এটি জানা উচিত এবং এটি আসলে বাস্তবতা। যেটি আমরা যদি এই তথ্য প্রযুক্তি এবং গুজব ছড়ানোর বিষয়ে খুব গভীরভাবে তাকিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে এমন অনেক ক্ষেত্র আছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আসলে এই গুজবগুলি আইনের মাধ্যমে মোকাবেলা করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ কেউ যদি নকল ভুয়া ফেসবুক আইডি খুলে বিদেশ থেকে একটি অপপ্রচার করেন, সেক্ষেত্রে এই অপপ্রচারটি কে করছেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারছি না, কারণ তিনি ছদ্মনাম ব্যবহার করছেন, তিনি অন্য আরেকজনের ছবি ব্যবহার করছেন এবং সেই আইডির পিছে কে আছে সেটা ফেসবুক আমাদের জানাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু আসলে আইনের মাধ্যমে প্রতিকার পাওয়া খুবই কঠিন এবং প্রায় অসম্ভব হয়ে যায়। আর ফ্যাক্ট চেক করে আসল এবং নকল খবরের পার্থক্য ধরতে পারা বা গুজব চিহ্নিত করতে পারা, এটি আসলে খুব মারাত্মক রকম কঠিন কোনো বিষয় না। সে কারণে এটি আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারি, যেটি কারণ আমাদের ছেলেমেয়েরা ইতিমধ্যে স্মার্টফোন এবং এইসব টেকনোলজির সাথে পরিচিত এবং আমাদের নিউ জেনারেশন এসব বিষয়ে যথেষ্ট স্মার্ট বলে আমি মনে করি। সুতরাং প্রাইমারি স্কুল এবং হাই স্কুলেও যদি শেখানো যায় খুব ভালো মতো, তাহলেও অন্তত পক্ষে আমাদের ইয়াং জেনারেশন এটি শিখবে এবং তারা আমাদের বয়স্ক যারা আছেন তাদেরকে তারা সহায়তা করতে পারবেন এই বিষয়গুলি বোঝার ক্ষেত্রে, স্পেশালি সিনিয়র সিটিজেন যারা আছেন। ব্যারিস্টার মুস্তাসিম, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর এসে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করছি, সঙ্গে থাকুন। ব্যারিস্টার মুস্তাসিম তানজির, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আমাদের আলোচনায়। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ভিউ বা রিচ বাড়ানোর জন্য আমরা সাম্প্রতিক সময়ে বট বাহিনী অথবা কমেন্ট বট ব্যবহারের খুব বেশি প্রচলন দেখছি। অর্থাৎ এই ধরনের বট বাহিনী বা কমেন্ট বটগুলো
টাকার বিনিময়ে কেনা আসলে যাচ্ছে, বা মূলত তাদের কাজই টাকার বিনিময়ে কেনা। কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দল পক্ষে বা বিপক্ষে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কোনো ধরনের ব্যক্তিত্ব তাদের কমেন্ট বক্সে, কমেন্টের জায়গায় ইতিবাচক বা নেতিবাচক মতামত তৈরি করার ক্ষেত্রে এই ধরনের বট বাহিনী বা কমেন্ট বট ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টি আসলে সাইবার আইনে কি ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়, বা সাইবার আইন এটাকে নিয়ে কি বলে? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং সাইবার ল আছে সেখানে এই সম্পর্কে আসলে খুব স্পেসিফিক কোনো প্রভিশন নেই। এই বট বাহিনী এটি মূলত আসলে মানে রোবট এই কথাটির একটি অপভ্রংশ বা সংক্ষিপ্ত আকার বট। তো এই বট বাহিনীর যারা আছে, এটি শুধু বাংলাদেশ না, এটি পুরো পৃথিবী জুড়েই বিভিন্ন ধরনের সাইবার অপারেশনে মানে এই বটগুলোকে কাজে লাগানো হয়। তো আমরা যে আমাদের দেশে যে আইন করলে যেটি করা যায়, এই সমস্ত আইডির বিষয়, এই সমস্ত আইডি কেউ ব্যবহার করছেন শনাক্ত করতে পারলে এগুলো বন্ধ করা বা জরিমানা করা এরকম বিধান করা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে ফেসবুক এমন একটি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি এবং এমন একটি মানে দানবাকৃতি সংগঠন বা দানবাকৃতি কোম্পানি, ফেসবুকের মাদার কোম্পানি মেটা, যে তাকে এই বটগুলোর পেছনে থাকা যে অরিজিনাল আইডি এবং কারা এগুলো চালাচ্ছেন সেগুলো শনাক্ত করার বিষয়ে বাধ্য করতে পারা এটি খুবই কঠিন একটি বিষয়। এবং এ কারণে আসলে এই সম্পর্কে আইন করেও এটি পুরোপুরি রোধ করা প্রায় অসম্ভব। এক্ষেত্রে যেটি করা যায় যে বট বাহিনী কোনো ক্ষেত্রে কাউকে আক্রমণ করলে বা সমস্যা তৈরি করলে তাদেরকে ব্লক করে দেয়া যায়, যেটি করতে পারে। আর মানে এটি ছাড়া আসলে শুধুমাত্র বটরা কমেন্ট করলে এটাকে ক্রিমিনালাইজ করা এবং মানে পানিশ করা এটা আসলে প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এই ধরনের অপতথ্য বা গুজবগুলোকে দেখি, অর্থাৎ বট বাহিনী নানা কার্যক্রমের কারণে আমরা মানুষের মানসিকতার ক্ষতি নানা রকম দেখছি, বিষণ্ণতা থেকে ট্রমা এবং সামাজিক হেনস্থার শিকার নানা ধরনের বিষয় কিন্তু চলে আসছে। তাহলে যিনি ভুক্তভোগী তিনি কি করতে পারেন বিষয়টা নিয়ে? তিনি যেটি করতে পারেন যে এক্ষেত্রেও কিন্তু কিছু ট্রেনিং এর ব্যাপার থাকে। ট্রেনিং এর মাধ্যমে এই সমস্ত বিষয় অ্যাভয়েড করা যায়। অর্থাৎ যেমন আমি নিজেও ফেসবুক ইউজার এবং আমাকেও বিভিন্ন সময় বট বাহিনী আক্রমণ বা গালিগালাজ করে। এক্ষেত্রে আমি যেটি করি যে এটি নিয়ে মাথা না ঘামিয়ে সাথে সাথে ব্লক করে দিই। কারণ ফেসবুকে আপনি চাইলে শত শত বা হাজার হাজার বটকে আপনি ব্লক করতে পারেন। সুতরাং এই বিষয়টি আসলে মানে যারা সাধারণ ইউজার আছেন, যারা এটি নিয়ে মাথা ঘামান বা ডিপ্রেশনে আক্রান্ত হন, তাদেরকে এই বিষয়ে কিছু কাউন্সেলিং করা যেতে পারে যে এই বিষয়গুলি তারা কিভাবে ডিল করবে। আমি শেষ আরেকটা জায়গায় আসতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা স্যাটায়ার পেজ, অর্থাৎ ব্যঙ্গাত্মক বা ছদ্মবেশধর্মী পেজের খুব বেশি প্রচলন দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাতে কৌতুকধর্মী বা স্যাটায়ার নাম করে চরম বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়ানো হয়। তাহলে সাধারণ মানুষ এগুলোকে বিশ্বাসও করছে। অনেক সময় দেখা যায় একটা পেজ আমি দীর্ঘ সময় ফলো করছি, অনেক মজার মজার বিষয় আসছে, তারপরে একটি সিরিয়াস বিষয় তারা যখন কোনো পোস্ট করে তখন সেটি স্বাভাবিকভাবেই আমার বিশ্বাসের জায়গা করে নেয়। তাহলে সেই ক্ষেত্রে স্যাটায়ার বা মত প্রকাশের স্বাধীনতায় আইনি সীমা কতটুকু? প্রথম কথা হচ্ছে যে মানে এই স্যাটায়ার করতে গিয়ে সেটিকে যদি পর্নোগ্রাফির স্তরে উপনীত করা না হয় বা পার্সোনাল ভায়োলেন্স বা এরকম ক্ষেত্রে যদি না যায়, সেক্ষেত্রে সাধারণত স্যাটায়ার অনেক ক্ষেত্রেই অ্যালাউ করা হয়ে থাকে। এবং এটি উন্নত দেশ যেগুলো আছে সেখানে সাধারণত স্যাটায়ারকে একটু লিবারেলি দেখা হয়, যদি এটি ওইরকম কোনো মারাত্মক পর্যায়ে উপনীত না হয়। আর এর চাইতে বেশি কিছু হলে আমাদের যারা আর কি সাইবার আমাদের যে কি বলা যায় যে তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা আছেন, তারা ওই নির্দিষ্ট পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই পেজের রিচ যদি খুব বেশি হয় বা তার করা ক্ষয়ক্ষতির পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে সেটিকে তারা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা বিশেষ ক্ষেত্রে করতে পারেন। এবং ফেসবুকে আপনি দেখবেন যে সেখানে কিন্তু অপশন আছে যে রিপোর্টিং করে বিভিন্ন পেজ বন্ধ করে দেয়া এবং কিছু কমেন্ট রিমুভ করার ব্যবস্থা। এটি কিন্তু আমাদের যে সরকারি সংস্থা তারাও কিন্তু এটি কনসার্টেড এফোর্টের মাধ্যমে করতে পারে। তবে এটি করতে গেলে সাধারণত একসাথে অনেকজনকে এফোর্ট দিতে হয়, মানে একটা গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক করতে হয়। এটি এভাবে ডিল তাহলে করা মূল যেতে কথা পারে। আমরা এখানে আসতে পারি যে এখনো আমাদের
প্রযুক্তিগত ব্যবহারের জায়গা থেকে যে অবস্থায় গুজব বা অপতথ্য চলে এসেছে সেটিকে সামাল দিতে হলে আমাদের আইন থেকে শুরু করে সর্বস্তরে পুরো বিস্তারিতভাবে আসলে কাজ শুরু করতে হবে, যাতে করে এই বিষয়গুলো এখন কতটুকু সামাল দিতে পারছি সেটি তো একটি বিষয় রয়েছে। তাছাড়াও ভবিষ্যতে কীভাবে আমরা সামাল দিব সেই পরিকল্পনাটাও আমাদের এখন থেকে শুরু করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার মুস্তাসিম তানজির। বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছে পেলাম, আশা করি আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন everest.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথেই।